আমি 4টা মিশনে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া সব মিশনে অংশগ্রহণ করেছি। সারফেস ইউটার্নগুলো যদি আরও ডেভেলপ করা যায় এবং আরও তৈরি করা যায় তাহলে রাস্তার ব্যবস্থা আরও ভালো হবে। অনেকে মনে করে যে ডিএমপি একা দায়ী বা ডিএমপির মূল কাজ। আসলে ডিএমপির মূল কাজ ঢাকা শহরের গড় গতিবেগ 10-এর উপরে চলে আসছে। এটা গ্রাজুয়ালি বাড়তেছে, আরও কিছু পদক্ষেপ নেওয়া যায়। বিজয় সরণি পূর্ব দিক থেকে যাচ্ছেন পশ্চিমে, আপনাকে আবার 6 মিনিট ওয়েট করতে হবে। পূর্ব সিগন্যাল বন্ধ হয়ে গেল, এরপরে আপনার পশ্চিম ছাড়লো, উত্তর ছাড়লো, দক্ষিণ ছাড়লো, ওই 3টা সিগন্যালে 6 মিনিট চলার পরে আবার আপনি সুযোগ পাবেন। একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে আপনাদের সাথে আছি আমি সাজিদ সরকার। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডিএমপির সদ্য সাবেক কমিশনার মোহাম্মদ সারওয়ার, যিনি দীর্ঘ পুলিশ জীবনে ক্যারিয়ারে যে অভাবনীয় সফলতা দেখিয়েছেন, তেমনি রাজধানীবাসীর জন্য ট্রাফিক ব্যবস্থাপনায় যে সফলতা দেখিয়েছেন, সেই সফলতা যেমন জানব, একই সাথে পুলিশ জীবনে তার নানা গল্প নিয়ে আজকের এই পডকাস্টের আয়োজন। ধন্যবাদ মোহাম্মদ সারওয়ার, আপনাকে একাত্তর পডকাস্টে। আপনাকেও ধন্যবাদ, একাত্তর টিভি সহ দর্শকদেরও ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই, এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে যে মানুষের নানা অভিযোগ ছিল, বিশেষ করে আমরা দেখেছি বনানী থেকে শুরু করে মহাখালী হয়ে বিজয় সরণি যে সড়কটি, সেই সড়কটি মানেই হচ্ছে মানুষের জীবনে একেবারে খড়গ নেমে আসতো। অর্থাৎ সকালে যদি কোনো ব্যক্তি বের হতেন, তার অধিকাংশ সময় চলে যেত এই সড়কে। সেই ব্যবস্থাপনা আপনি একেবারে সফলতায় নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে ইউলুপ ছিল, সেই ইউলুপও কিন্তু কোনো কাজে আসেনি। আপনার এই অভাবনীয় সফলতা কিভাবে শুরু করলেন, সেই গল্পটা একটু জানবো, এবং এটি করতে কোনো চ্যালেঞ্জ হয়েছিল কিনা, অর্থাৎ সিটি কর্পোরেশনের সাথে। ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। ডিএমপিতে আমি এর আগে 2001 সাল পর্যন্ত চাকরি করেছিলাম। 97 সাল থেকে আমি যখন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিলাম, তখন ওই পুরা পিরিয়ডটাই ডিএমপিতে ছিলাম। সেই হিসাবে তখন প্রায় 3 মাস অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক মতিঝিল হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। এরপরে ডিএমপিতে আর চাকরি করা হয়নি। পরে 5ই আগস্টের পরে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপিতে আমাকে আসতে হলো। কর্তৃপক্ষ আমাকে পদায়ন করেছে মূলত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য। আমাকে সিলেক্ট করার বেশ কিছু কারণ ছিল। কারণগুলোর মধ্যে কয়েকটা হলো যে আমাদের কর্তৃপক্ষ মনে করতেন যে যারা ইউএন মিশনে অবদান রেখেছেন, বিশেষ করে ইউরোপিয়ান ইউএন মিশন, আফ্রিকান মিশনও আছে, এশীয় আছে। তো সেই হিসাবে আমার ইউরোপিয়ান মিশনের অভিজ্ঞতা ছিল। আমি 4টা মিশনে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া সব মিশনে অংশগ্রহণ করেছি। পাশাপাশি আমি 2 বছর ইউএনএ জব করেছি পুলিশ থেকে। অর্থাৎ পুলিশ থেকে প্রায় 6 বছর আমি বাইরে ইউএনের তত্ত্বাবধানে সারা বিশ্বেই কাজ করেছি। অর্থাৎ আমি বাংলাদেশ পুলিশ থেকে ডেপুটেশনে 4টি ইউএন মিশনে, 4টি মহাদেশে, এশিয়ার ইস্তিমুর, ইউরোপের কসোভো, আফ্রিকার সুদান মিশন বা দারফুর মিশন, ওইদিকে আমেরিকা মহাদেশের হাইতি মিশন, এবং 2 বছর পুলিশ থেকে ছুটি নিয়ে বা লিয়েন নিয়ে আমি ইউএনএ চাকরি করেছি, মোট 6 বছর। সেই সূত্রে ওয়ার্ল্ডের সব দেশেরই ট্রাফিক ব্যবস্থা দেখার সুযোগ হয়েছিল। পাশাপাশি মিশন থেকে ছুটিকালীন সময়ে ওয়ার্ল্ডের বলা যায় যে সকল বড় সিটিতে আমার ঘোরার অভিজ্ঞতা ছিল। সম্ভবত এই কারণেই আমাকে সিলেক্ট করে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছিল 25 সালের জানুয়ারি মাসে। ঢাকা ট্রাফিকের যে অবস্থা আপনারা সকলেই জানেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে রাস্তায় অন্যান্য দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে শুধু মানুষ আর যানবাহন থাকে, কিন্তু আমাদের দেশের রাস্তায় সকল কিছুই আছে। অর্থাৎ রাস্তায় হয় না এমন অ্যাক্টিভিটি নেই। সেই ময়লা ফেলানো শুরু থেকে আপনার রাজনৈতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বৈবাহিক অনুষ্ঠান, এমনকি মারামারি, বিভিন্ন
প্রতিষ্ঠানের সাথে সব কিছুই রাস্তায় হয়। আর এর উপরে আমাদের যে অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ফুটপাতের হকার, এছাড়া বাসের যত্রতত্র চলাফেরা, বলা যায় যে সবচেয়ে ক্লামজি সিচুয়েশন ছিল ঢাকা শহর। অন্যদিকে ফিজিক্যাল স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার বা রোডের পরিমাণ খুবই কম ছিল। অন্যান্য দেশে যেখানে 25% রাস্তা থাকা আবশ্যক, সেখানে আমাদের এখানে লেস দ্যান 8% রাস্তা। এই জটিল পরিস্থিতিতে ট্রাফিকের উন্নয়ন বেশ কঠিন ছিল। তারপরেও অতীত অভিজ্ঞতা সহ আমি এসে জানুয়ারি মাস থেকে গত বছর 25 সালের পর্যবেক্ষণ করে বিভিন্ন মোড়ে কীভাবে এই ব্যবস্থা উন্নয়ন করা যায়, অর্থাৎ আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলা যায় যে আমি সারাক্ষণই কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতাম। যদিও এইসব সিস্টেম পর্যবেক্ষণের জন্য উন্নত দেশে ট্রাফিক মডেলিং সফটওয়্যার সহ বিভিন্ন টেকনোলজি আছে, এই টেকনোলজি আমাদের নেই। ডিএমপি ট্রাফিকেও নেই। ডিএমপি ট্রাফিক এখন ক্রয় করার চেষ্টা করতেছে, বা সিটি কর্পোরেশনগুলোরও তেমন একটা নেই। বুয়েট হয়তো মাঝে মাঝে কোনোভাবে পর্যবেক্ষণ করে। তা আমাদের একমাত্র উপায় ছিল যে রাস্তায় ফিজিক্যালি পর্যবেক্ষণ করে ব্যবস্থা কী বলে পরিকল্পনা করা, বা ট্রাফিক উন্নয়নের জন্য কি করা যায় সেটা করা। তো সেই হিসাবে আমি পর্যবেক্ষণ করে অনেকগুলা পন্থা অবলম্বন করেছি। আপনি যেই পন্থা বলেছেন যে ট্রাফিক ডাইভারশন বা মডিফাই করে, বিশেষ করে কাকুলি ক্রসিং বা বিজয় সরণি ক্রসিং, তিব্বত ক্রসিং বা অনেকগুলা ক্রসিং, এইভাবে প্রায় 70-এর উপরে ক্রসিং বা পয়েন্টে আমরা ট্রাফিক ডাইভারশন করে ট্রাফিকের স্পিড, গড় গতিবেগ যেখানে 2006 সালে ছিল 21 কিলোমিটার, সেখানে গড় গতিবেগ নেমে আসছিল 2024 সালে মাত্র 5 কিলোমিটার। তো এ থেকে উত্তরণের জন্য অনেকগুলো উপায় আমরা করেছি। সবচেয়ে বড় উপায় যেটা কাজ করেছে, ট্রাফিক বিভিন্ন মোড়ে ক্রসিংগুলোতে ডাইভারশন সিগন্যাল কমানো। এছাড়া আমরা অনেকগুলো ব্যবস্থা করেছি, ছোট ছোট করে বলি, সেটা হলো বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার জন্য অনেকে মনে করে যে ডিএমপি একা দায়ী বা ডিএমপির মূল কাজ। আসলে ডিএমপির মূল কাজ না, এখানে মূলত 2 সিটি কর্পোরেশন, রাজুক, রোডস অ্যান্ড হাইওয়েজ সহ অন্যান্য অনেকগুলো সংস্থা আছে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করার জন্য, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এবং ইনডাইরেক্টলি বলা যায় যে রেলওয়ে মন্ত্রণালয় বা রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ের যে লেভেল ক্রসিংয়ের রেল গেট বন্ধ রাখার সময় এটাও যদি বেশি হয়, আমাদের সিগন্যাল ব্যবস্থায় সমস্যা হয় বা ট্রাফিক জ্যাম হয়। ইভেন জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি তেলের জন্য লাইন দিতে হয়, বিশেষ করে সিএনজি ভেহিকেল, যারা সিএনজি পারচেস করে বিভিন্ন পেট্রোল বা ফুয়েল পাম্প থেকে, সেখান থেকে লম্বা লাইন দিতে হয়। এই লাইনটাও কিন্তু আমাদেরকে ইন্টারফেয়ার করে। তো বলা যায় যে অনেকগুলা সংস্থা এই ট্রাফিক ব্যবস্থার সাথে জড়িত। তো সেই সব সংস্থার সাথে আমরা সমন্বয় করে আমরা তাদের সাথে রেগুলার বসে তাদের কাছে যে আমরা এই ট্রাফিক ব্যবস্থা ধাপে ধাপে উন্নয়ন করেছি। আরেকটা সমস্যা ছিল যে ডিপিডিসি বা ওয়াসা বা ডেস্কো বা সিটি কর্পোরেশন বিভিন্ন সময় রাস্তা কেটে তাদের সার্ভিস লাইনগুলা শিফটিং অথবা নতুন লাইন বসাতে হতো। এইটাতেও সমন্বয় ছিল না, যদিও এই কাজগুলা মূলত করার কথা রাতে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে দিনের বেলা করে, পিক আওয়ারে করে। মানে অব্যবস্থাপনা যে ছিল সেটি কি আপনাদের সাথে সমন্বয় করে বা আপনাদেরকে জানিয়ে করতো? বলা যায় যে আমাদেরকে খুব বেশি জানিয়ে করতো না, কিন্তু এইটা আমরা আমার পিরিয়ডে বা আমার পিরিয়ড থেকেই গত 1.5 বছর থেকেই এটাকে আমরা সমন্বয় করে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এই সমন্বয় করে আমরা রাস্তার ব্যবস্থা উন্নত করেছি। উদাহরণস্বরূপ বলা যায় যে যমুনা ফিউচার পার্ক বা নর্দা এলাকায় কার্যক্রম করার জন্য এমআরটির ইউটিলিটি সার্ভিস লাইন স্থানান্তর করার জন্য 6-7 মাস যাবৎ রাস্তার 2 পাশ কেটে রেখেছিল। আমরা এসে সমন্বয় করে দ্রুত ওই 2 পাশের কাটা বন্ধ করে রাস্তা আপনার দ্রুত চালু করার ব্যবস্থা করেছি। যেখানে 3-6 লেন, সেখানে দেখা গেলো যে 1.5-3 লেনেই কাটা ছিল, গাড়ি চলতে পারতো না। 6-7 মাস যাবৎ ওই এলাকায় ভোগান্তি ছিল। একইভাবে গুলশান 2 এলাকায় একইভাবে কাটার জন্য সংশ্লিষ্ট সংস্থা চেয়েছিল,
কিন্তু আমরা সমন্বয় করে গুলশান 2-তে এমনভাবে কাটা হয়েছে যার ফলে দিনের বেলা গাড়ি চলে, রাতের বেলা লোহার প্লেট দিয়ে গর্তের উপরে গাড়ি চলাচল করে, অর্থাৎ ওখানে ট্রাফিক জ্যাম হয় না এই সমন্বয়ের কারণে। তো আমরা এই সমন্বয়ের উদাহরণের আপনাদেরকে এই জন্য দিচ্ছি যে সমন্বয় করার জন্যই রাস্তা কাটাকাটিতে যে প্রভাব পড়তো সেই প্রভাব থেকে আমরা মুক্ত হয়েছি। তো মূল যেটা আমাদের উত্তরণের চাবিকাঠি ছিল 2024 সালে প্রায় 5 কিলোমিটার গতিবেগ ছিল গাড়ির গড় গতিবেগ, সেটা আমাদের এই সমন্বয় সহ ট্রাফিক ফ্লো ডাইভারশন করে বা বিভিন্ন ক্রসিংয়ে সিগন্যালের সংখ্যা কমিয়ে আমরা এখন বলা যায় যে ঢাকা শহরের গড় গতিবেগ 10-এর উপরে চলে আসছে। এটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, আরও কিছু পদক্ষেপ নেওয়া যায়। তো এটা হলো বনানী বা কাকুলি ক্রসিং দিয়ে আমরা শুরু করেছিলাম। কাকুলি ক্রসিংটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ছিল। ওখানে একদিকে কাকুলি ক্রসিং থেকে রাইট টার্ন করে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে গুলশান 2 দিকে যাওয়া। তো সেই ক্ষেত্রে রাইট টার্ন করার সময় ইনকামিং যারা এয়ারপোর্ট থেকে মহাখালী আসতো এই ফ্লো বন্ধ থাকতে হতো। অপরদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলা ওই কাকুলি ক্রসিংয়েই নামতো। তো একদিকে কাকুলি ক্রসিংয়ে বলা যায় যে 4টা ফ্লো ছিল সিগন্যাল। একটা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্প, একটা হলো মহাখালী থেকে এয়ারপোর্টে যাওয়া, আর থার্ড হলো এয়ারপোর্ট থেকে মহাখালীর দিকে আসা। আরেকটা ছিল ওই যে এইদিকে ডিএইচএস বা ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার রাস্তা, বনানী ডিএইচএস থেকে বের রাস্তা। তা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করা যায় প্র্যাকটিক্যালি করার আগে আমরা অফিসে বসে চিন্তা ভাবনা করে প্ল্যান করেছি যে এইভাবে করা যায়। যদিও এর আগেও কয়েকবার প্ল্যান করা হয়েছিল, সেই প্ল্যানটা ফাইনালি কাজ করেনি। তো ফাইনালি আমরা কাকুলি ক্রসিং গত বছর রোজার মধ্যেই প্ল্যান করেছি যে আমরা এটাকে ডাইভার্ট করব এবং এখানে সিগন্যালের সংখ্যা কমাবো। একটা ক্রসিংয়ের সিগন্যাল যত বেশি থাকবে তত বেশি ওয়েট করতে হবে বিভিন্ন ফ্লোতে। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা জায়গায় 4টা সিগন্যাল, সেই ক্ষেত্রে প্রত্যেক দিকে যদি আমি 2 মিনিট করে গাড়ি চালার সুযোগ দিই তাহলে আমার 8 মিনিট লাগবে। অর্থাৎ একটা সিগন্যাল যদি আপনি কোনো ক্রমে পেয়ে যান, অর্থাৎ ওই সিগন্যাল পার হতে পারলেন না, তখন আপনাকে সাপোজ আপনি বিজয় সরণি পূর্ব দিক থেকে যাচ্ছেন পশ্চিমে, আপনাকে আবার 6 মিনিট ওয়েট করতে হবে। পূর্ব সিগন্যাল বন্ধ হয়ে গেল, এরপরে আপনার পশ্চিম ছাড়লো, উত্তর ছাড়লো, দক্ষিণ ছাড়লো, ওই 3টা সিগন্যালে 6 মিনিট চলার পরে আবার আপনি সুযোগ পাবেন। তো এখানে যদি একটা সিগন্যাল কমিয়ে দেওয়া যায় যেমন বিজয় সরণিতে, তার ফলে আপনি কিন্তু আবার 4 মিনিট পরে সুযোগ পেলেন। আগে 6 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো এক সিগন্যাল পার হওয়ার জন্য, এখন আপনার 4 মিনিট বা তার চেয়েও কম সময়। এবং এই যে 2 মিনিট কমে গেল একদিক থেকে ডাইভার্ট করার ফলে বিজয় সরণির সিগন্যাল পূর্ব দিকের, যেটাকে আমরা লেফট টার্ন করিয়ে তেজগাঁ থানার সামনে থেকে ইউটার্ন করিয়ে আবার ওইদিকে চালাচ্ছি। সেই হিসাবে উত্তর, দক্ষিণ এবং পশ্চিমের যারা গাড়িগুলো তারা বেশি সময় পাচ্ছে এই দিকে সিগন্যালটা ডাইভার্ট করার ফলে। তো কাকুলি ক্রসিংয়ের সিগন্যালটা আমরা পুরোপুরি মিড ডিভাইডারে বন্ধ করে দিয়ে গাড়িগুলোকে সামনে বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করিয়ে আনা হচ্ছে। এর ফলে কাকুলি ক্রসিংয়ে যেখানে আগে 3টা বা 4টা সিগন্যাল ছিল, সেখানে কোনো সিগন্যাল নাই। এই কাকুলি ক্রসিং দিয়ে সকলেই আপনার মহাখালী থেকে এয়ারপোর্ট, তারপরে এদিকে কবরস্থান থেকে চলে যাচ্ছে মহাখালীর দিকে, এইদিকে সৈনিক ক্লাব থেকে বনানী ডিএইচএস থেকে বের হয়ে চলে যাচ্ছে, পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে লেফট টার্ন করে গুলশান 2-এর দিকে অথবা সোজা মহাখালীর দিকে আসতে পারতেছে। তো এরকমভাবে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে 70টি ক্রসিং বা পয়েন্টে আমরা ডাইভার্ট করে ট্রাফিক ব্যবস্থা বা ট্রাফিক ফ্লো উন্নত করেছি। বিশেষ করে অনেকগুলা ক্রসিংয়ে পুরা সিগন্যালটাই আমরা বন্ধ করে দিয়েছি। বিশেষ করে বসিলা ক্রসিং, ওইদিকে জমজম ক্রসিং, ময়লার মোড় ক্রসিং বা হাউস বিল্ডিং ক্রসিং সহ বেশ কিছু জায়গায় 4টা সিগন্যাল ছিল, সেখানে সিগন্যাল শূন্য। অনেক জায়গায় 4টা সিগন্যাল ছিল, সেখান থেকে কমিয়ে 3টা করা হয়েছে। অনেক জায়গায় 3টা ছিল, কমিয়ে 2টা করা হয়েছে। এবং অনেক জায়গায় 2টা ছিল বা 3টা ছিল, সেখানে সিগন্যাল শূন্য করে ফেলা হয়েছে। এইভাবে আরও প্রায় 10 থেকে 15টা পয়েন্টও এই ব্যবস্থা করা সম্ভব। বিশেষ করে সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং, এইদিকে পান্থপথ মিরপুর রোড ক্রসিং যে জায়গায় কানেক্টিং, ওখানেও সিগন্যাল জিরো করা সম্ভব, সায়েন্স ল্যাবরেটরিতে জিরো করা সম্ভব। তারপর সিগন্যাল কমানো সম্ভব চানমারি বাট ক্রসিং, রাজারবাগ পুলিশ লাইনের কর্নারে, ওখানে 4টা সিগন্যাল 3টা করা যায়।
তারপরে হলো কাকরাইল ক্রসিং 4টা সিগন্যাল কমানো যায়, নাইটিঙ্গেল ক্রসিং 3টা সিগন্যাল ওখানেও কমানো যায়, ইভেন তাঁতিবাজার ক্রসিং ওখানেও 5টা সিগন্যাল ছিল, আমরা কমিয়ে রিক্সার ক্রসিংগুলো কমিয়ে 3টা সিগন্যাল করেছি। ওখানে লেফট টার্নে কিছু দোকান আছে, এই দোকানগুলোর ইজারা বাতিল করে সিটি কর্পোরেশন রাস্তাটা চড়া করে দিচ্ছে ডিএমপি রিকোয়েস্টে। তার ফলে ওখানেও 3টা সিগন্যাল, ওখান থেকেও আরেকটা সিগন্যাল কমিয়ে 2টা সিগন্যালে করা যাবে। এরকমভাবে অনেকগুলা জায়গায়, বিশেষ করে আপনার সায়দাবাদ ক্রসিং ওখানে প্রায় 5টা সিগন্যাল ছিল, এখন সিগন্যাল কমিয়ে 3টা সিগন্যাল, এখন জাম নেই বললেই চলে। তো এরকম 0 পয়েন্ট ক্রসিং, এমনকি আপনার গুলিস্তান পাতাল মার্কেট ক্রসিং, যেখানে যে গুলিস্তান সিনেমা হলের পাশে, ওখানে 3টা সিগন্যাল ছিল, ওখানে সিগন্যাল কমিয়ে 0 করে দেওয়া হয়েছে। তার ফলে গুলিস্তান এলাকায় যানজট নাই। 0 পয়েন্টে 4টা সিগন্যাল ছিল, এখন 3টা সিগন্যাল, যানজট নেই। এইটা হলো মূল আমাদের চাবিকাঠি। তো আরও 10 থেকে 15টা পয়েন্টে ধাপে ধাপে যেসব অলিগলির রোড আছে সেখানেও সিগন্যাল কমিয়ে ট্রাফিক ব্যবস্থা বা ডাইভার্ট করে আমরা গাড়ির গতিবেগ বৃদ্ধি করতে পারি। কারণ কি, আমাদের অনেকগুলো পদক্ষেপ নেওয়া যায় সম্ভব, তবে বেশি সিগনিফিকেন্ট হলো এই পদক্ষেপটা। তো এইটা প্রথম অবস্থায় যারা গাড়ি চালক বা স্থানীয় লোকজন অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, সুবিধা কি অসুবিধা কি। আমাদের সাথে তাদের অনেক রেষারেষি হয়েছে, বিশেষ করে আবুল হোটেল ক্রসিংয়ে সিগন্যাল কমানোর জন্য ওই এলাকার লোকজন বলা যায় যে মানববন্ধন করেছে, পরে বুঝতে পারছে যে এটাতে লাভবান। এখন সবাই লাভবান হচ্ছে। একটা সিগন্যালকে আপনার সোজা রাইট টার্ন করে বা সোজা না যেয়ে যদি লেফট টার্ন করে ইউ টার্ন করে আসা যায়, তার হয়তো সিগন্যালে 6 মিনিট দাঁড়া থাকার পরিবর্তে হয়তো 1 মিনিট ঘুরে আসতে হবে, কিন্তু পাশাপাশি অন্য 3টা সিগন্যালে সুবিধা পাবে, তারা হয়তো 6 মিনিটের জায়গায় 3 মিনিটে পার হয়ে যেতে পারে। এটা একটা বিশাল উপকার। তবে এখন সিটি কর্পোরেশন সহ যারা রাস্তার কাজের জন্য দায়ী, বিশেষ করে ঢাকা সিটিতে 2 সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়েজ, রাজুক, এই সিগন্যাল কমিয়ে যে আমরা বিভিন্ন জায়গায় ইউটার্ন চালু করেছি, এগুলোকে পার্মানেন্টলি ইউটার্ন করতে হবে। বিশেষ করে চেয়ারম্যান বাড়ি বা আর্মি স্টেডিয়ামের পাশের মতো ইউটার্ন, এই ইউটার্নগুলো যদি ভালোভাবে ডেভেলপ করা যায় তাহলে এই ব্যবস্থা আরও ভালো হবে। আমরা দেখেছিলাম যে সাবেক মেয়র, তৎকালীন মেয়র আতিকুল ইসলাম, তিনি প্রায় 17টি ইউলিপ করেছিলেন। সেই ইউলিপগুলো কি আসলে কার্যত কাজে এসেছিল কি না? 17টা ইউলিপের মধ্যে আমার দেখা মতে বেশ কয়েকটা কাজে আসছে। কয়েকটা একটু সমস্যা ছিল, কারণ কি ইউলিপ করার জন্য, আপনার ইউটার্ন করার জন্য অন্তত 2-4 লেন গাড়ি ডিস্টার্ব হয়। যেই সব রাস্তায় 4-8 লেন আছে, সেখানে মাঝখানে 2-4 লেনে গাড়ি ইউটার্ন করতে পারে, তারপরে বাকি 2-4 লেন দিয়ে গাড়ি যাওয়া আসা করতে পারে। তো রাস্তা একটু চড়া থাকা প্রয়োজন, না হলে ইউটার্নটা কার্যকরী হবে না। সেই হিসাবে নর্মাল ইউটার্ন করতে যায় নর্মাল ফ্লো ব্যাহত হবে। যেখানে রাস্তা চড়া সেগুলো খুবই ইফেক্টিভ, তবে যেখানে রাস্তা একটু ন্যারো এবং ইউটার্নগুলো সেই হিসাবে বেশি জায়গা করতে পারে না, বিশেষ করে হেভি ভেহিকেল, বাস, ট্রাক, এগুলো ঘোরার জন্য অনেক জায়গা লাগে, সেখানে অসুবিধা হয়েছিল। তবে ইউটার্নগুলো ইফেক্টিভ। রাস্তায় যদি আরেকটু চড়া করে ইউটার্নগুলোকে ডেভেলপ করা যায় তাহলে ভালো। তবে সবচেয়ে কস্টলি ইউটার্ন হলো ওই যে উত্তর বাড্ডা ইউলুপ, অর্থাৎ এলিভেটেড ইউটার্ন, বা রামপুরা টিভি সেন্টারের সামনে এলিভেটেড ইউটার্ন, এগুলো হলো সবচেয়ে ইফেক্টিভ। তবে এগুলো কস্টলি, অনেক জায়গা লাগে। তবে সারফেস ইউটার্ন এগুলো লেস কস্টলি, সহজে করা যায়। এরকম ইউটার্ন আরও কিছু ওপেন করা দরকার ঢাকা সিটিতে। কারণ কি, আমাদের মূল টার্গেট হলো যে গাড়ি বেশি বা আমাদের রাস্তায় ভেহিকেল বা অনেক প্রবলেম, সেই হিসাবে নতুন ওভারপাস বা আন্ডারপাস বা এলিভেটেড ইউটার্ন এগুলা তৈরি করা সময় সাপেক্ষ, কস্টলি। তো সেই হিসাবে সারফেস ইউটার্নগুলো যদি আরও ডেভেলপ করা যায় এবং আরও তৈরি করা যায়, তাহলে রাস্তার ব্যবস্থা আরও ভালো হবে। ধন্যবাদ ডিএমপি সাবেক কমিশনার মোহাম্মদ সারোয়ারকে।